শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। আগামী 1 ঘন্টায় দেশ বিদেশ, খেলা, বাণিজ্য, বিনোদন সহ সব ধরনের খবরই আপনাদের জানাবো। আমি সৌমিত্র শুভ্র। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা রাশেদ হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে 1 নম্বর আসামি বরখাস্তকৃত ইন্সপেক্টর লিয়াকত। 4.5 ঘন্টায় জবানবন্দি দেওয়া শেষে তাকে পাঠানো হয়েছে কারাগারে। কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারহার খাস কামরায় জবানবন্দি দেন লিয়াকত। তার জবানবন্দির মধ্য দিয়ে এই মামলার পূর্বাপর অনেক বিষয় স্পষ্ট হবে বলে মনে করছেন তদন্ত সংশ্লিষ্টরা। তদন্তকারী কর্মকর্তা খায়রুল ইসলাম বলেন, হত্যায় দোষ স্বীকার করে জবানবন্দি দিতেই আদালতে নেওয়া হয় লিয়াকতকে। আশা করা হচ্ছে তিনি সত্য কথাই বলেছেন। এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, হত্যার মোটিভও খোলাসা হতে পারে এই জবানবন্দিতে। সিনহার বোনের করা মামলায় ইন্সপেক্টর লিয়াকত 1 নম্বর আসামি। লিয়াকত সহ বরখাস্ত ওসি প্রদীপ, এসআই নন্দদুলাল 3য় দফায় 3 দিনের রিমান্ডে আছেন। আজ রিমান্ডের 2য় দিনে আদালতে 164 ধারায় জবানবন্দি দিলেন ইন্সপেক্টর লিয়াকত। দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার জন্য আদালতে উপস্থাপন করা হয়েছিল। আমার কাছে কাগজটা আছে, এই যে দেখতেছেন কাগজ, এটা আমরা এখনো আমি খুলে দেখে নাই। আমার বিশ্বাস যে উনি সত্যটা প্রকাশ করেছেন। রাজধানীর বকশীবাজার মোড়ে ছুরিকাঘাতে নয়ন আহমেদ নাদিম নামে এক কিশোর নিহত হয়েছে। বেলা 1টার দিকে বকশীবাজার মোড়ে রিকশায় ওঠার জন্য অপেক্ষা করছিল নয়ন। এ সময় 15 থেকে 20 জন যুবক এসে নয়নকে ঘিরে ধরে তাকে ছুরিকাঘাত করে পকেট থেকে মানিব্যাগ ছিনিয়ে চলে যায় তারা। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্বৃত্তদের প্রায় সবার গায়ে কালো পোশাক ও লাল নীল ফিতা জড়ানো ছিল। বংশালে মোটরসাইকেল পার্টসের কারখানায় কাজ করত সে। ছিনতাই নাকি পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড তা খতিয়ে দেখছে পুলিশ। ওর সাথে আরেক বন্ধু যে ছিল, এখন ওই বাদ বাকি এটা জানে যে কে কি করছে না করছে বা কে কে ছিল এখানে। এখন ওকে পুলিশ নিয়ে গেছে, ওকে না জিজ্ঞাসাবাদ করতেছে তো ওকে কাউকে চিনে কিনা। কেউ আর কি বিশ্বাস করতে পারে না যে ওরে কেন মারলো বা কেন এমন হইল, এটা আমরাও জানি না। পবিত্র আশুরা আজ। মহামারী করোনার কারণে এবার পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া চত্বরেই সীমাবদ্ধ ছিল শিয়াদের তাজিয়া মিছিল। কারবালা প্রান্তরের শোকাবহ ঘটনা স্মরণে সকাল থেকে হোসেনি দালানে শিয়া সম্প্রদায়ের মানুষ মাতম করেন। পুরান ঢাকা ছাড়াও রাজধানীর আশপাশের বিভিন্ন এলাকা থেকেও জড়ো হন শিয়া সম্প্রদায়ের মানুষ। হোসেনি দালানের প্রবেশ পথে ছিটানো হয় জীবাণুনাশক। করোনার কারণে 100 বছরের ঐতিহ্য ভেঙে প্রথমবারের মতো শহর জুড়ে হয়নি তাজিয়া মিছিল। অন্যবারের মতো ইমামবাড়ার সামনে বসেনি মেলাও। মানত করছি এই প্রথম এখানে আসা। কষ্টটা অবশ্যই থাকবে, যেহেতু আমরা প্রতি বছর নেয় যেভাবে আমরা বেরোতাম এইভাবে বেরোতে পারছি না। যেভাবে করার চেষ্টা করছি সেভাবে হচ্ছে না আর কি। এবার একটু মনের মধ্যে আনন্দ কমই আছে। পুলিশি বিধিনিষেধ থাকায় অন্যান্য বছরের মতো বড় পরিসরে তাজিয়া মিছিল বের করা হয়নি চট্টগ্রামে। দুপুরে নগরের সদরঘাট এলাকায় শোক মজলিসের মধ্য দিয়ে শুরু হয় পবিত্র আশুরার আনুষ্ঠানিকতা। শিয়া সম্প্রদায়ের ধর্মপ্রাণ মুসল্লিরা জড়ো হন এখানে। সীমিত পরিসরে একটি তাজিয়া মিছিল বের করেন ইমাম হোসেনের অনুসারীরা। সদরঘাট ছাড়াও নগরীর হালি শহর ও আমবাগান এলাকায় সীমিত আকারে পালিত হয় আশুরার আনুষ্ঠানিকতা। কারবালার যে ঘটনা সেটাকে বর্ণনা করেছি। তারপরে আমরা তাদের স্মরণে, শহীদদের স্মরণে যে কফিন সেটাকে প্রদর্শন করেছি। মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে আমরা সঠিকভাবে তুলে ধরার জন্য আজকে মূলত এই অনুষ্ঠান। আর এই কারণে আমরা বাহিরে করি নাই, যাতে মহামারী থেকে আমরা রক্ষা পেতে পারি। নানা আনুষ্ঠানিকতায় সারা দেশে পালিত হচ্ছে পবিত্র আশুরা। ধর্মপ্রাণ মুসল্লিরা রোজা রেখে ইবাদত বন্দেগের মধ্য দিয়ে দিনটি পালন করছেন। করোনা পরিস্থিতির কারণে এবার বিভিন্ন স্থানে সীমিত আকারে তাজিয়া মিছিল বের করে শিয়া সম্প্রদায়ের লোকজন। সকালে যশোর শহরে শোক র্যালি বের করা হয়। এছাড়া মুরলী ইমামবাড়াতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রাজশাহীতে নাকসবন্দি মা খাতুনে জান্নাতের দরবার শরীফ তাজিয়া মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তার অনুমতি দেয়নি। পরে তারা মহানগরীর হযরত শাহ মখদুম রহমতুল্লাহি আলাইহির দরগা শরীফের ভেতরে আনুষ্ঠানিকতা পালন করে। করোনা মহামারীর কারণে ভিন্ন আবহে বিশ্বজুড়ে স্মরণ করা হচ্ছে পবিত্র আশুরা। এমনকি ঐতিহাসিক স্মৃতি বিজড়িত কারবালা প্রান্তরেও সীমিত পরিসর আর শারীরিক দূরত্ব নিশ্চিত করে তাজিয়া মিছিল করছে শিয়া সম্প্রদায়ের অনুসারীরা। বিভিন্ন দেশে পারিবারিক আয়োজনেও হচ্ছে মরসিয়া মাতম। অবশ্য সুন্নাহ অনুযায়ী রোজা রাখা সহ ইবাদত বন্দেগী করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। জম্মু কাশ্মীরে তাজিয়া মিছিল থেকে ভারত সরকার বিরোধী স্লোগান ওঠায় ধরপাকড়ের শিকার হন অনেকে।
জাতীয় সংসদের 5টি শূন্য আসনের উপনির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা চলছে। বিকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই সভা শুরু হয়। প্রধানমন্ত্রী সহ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সদস্যদের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। সিরাজগঞ্জ 1 আসনের প্রবীণ আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম, ঢাকা 18 আসনের সাহারা খাতুন, ঢাকা 5 আসনের হাবিবুর রহমান মোল্লা, পাবনা 4 আসনের শরীফুল ইসলাম দিলু, নওগাঁ 6 আসনের ইসরাফিল আলম মারা গেলে এসব আসন শূন্য হয়। 5টি আসনের বিপরীতে মোট 141 জন প্রার্থী দলীয় ফর্ম সংগ্রহ করেছেন। তার মধ্যে শুধু ঢাকা 18 আসনে সাহারা খাতুনের আসনেই এমপি হতে চান 56 জন। যতদিন পর্যন্ত করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কৃত না হচ্ছে ততদিন পর্যন্ত দেশবাসীকে সুরক্ষিত থাকতেই হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহামারীতে সংক্রমণ ও মৃত্যুহার কমিয়ে আনতে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। সকালে ঢাকা উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের আলোচনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী। 15 আগস্টের কাল রাত কারবালার হত্যাকাণ্ডকে স্মরণ করিয়ে দেয় বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তো কারবালার এই হত্যাকাণ্ডে নারী শিশুদের কিন্তু হত্যা করা হয়নি, কিন্তু 15 আগস্ট ধানমন্ডি বাড়িতে নারী শিশু বা মিন্টু রোডে কোথাও নারী শিশু রক্ষা পায়নি। আমাদের চেষ্টা হচ্ছে যে মৃত্যুহার কমিয়ে আনা, সংক্রামকটা যাতে কমে তার ব্যবস্থা করা এবং মানুষের পাশে দাঁড়ানো, সব ধরনের চিকিৎসা এবং সব ধরনের সহযোগিতা করা। মানুষকে আরও সচেতন থাকতে হবে, আরও অনেক দিন থাকতে হবে যেন এই অবস্থার থেকে যেন আমরা মুক্তি পাই। যতদিন পর্যন্ত না এর ওটা ভ্যাকসিন বের হবে বা এর চিকিৎসার যথেষ্ট ব্যবস্থা হবে। করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও 42 জন। এ নিয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা 4248। স্বাস্থ্য দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয় 24 ঘন্টায় 92টি ল্যাবে 11,934টি নমুনা পরীক্ষা হয়েছে, যাতে নতুন শনাক্ত হয়েছেন 1897 জন রোগী। শনাক্তের হার প্রায় 15.90%। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা 3,10,822 জন। সবশেষ প্রাণ হারানো 42 জনের মধ্যে 35 জন পুরুষ, 7 জন নারী। গেল 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3044 জন। এই যাবৎ সুস্থ 2,01,907 জন। দেশে করোনা সংক্রমণের 176তম দিন ছিল রোববার। করোনা ভাইরাসে মৃত্যুতে বর্তমানে বিশ্বের তৃতীয় দেশ মেক্সিকো। দেশটিতে প্রাণহানি 64,000 ছুঁই, আক্রান্ত প্রায় 6 লাখ। যদিও শনিবার রেকর্ড 80,000 মানুষের শরীরে কোভিড-19 শনাক্ত করেছে ভারত। দেশটিতে মোট মৃত্যু 63,690, আক্রান্ত 36 লাখ। মহামারীতে সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে মোট প্রাণহানি 1,87,000-এর মতো, আক্রান্ত 61.5 লাখ। ব্রাজিলেও 1,20,000 ছাড়িয়েছে প্রাণহানি। বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়ালো 2.5 কোটি। মোট মৃত্যু 8,47,000-এর ওপর। রেকর্ড সংক্রমণ ও মৃত্যু সত্ত্বেও চতুর্থ ধাপে লকডাউন কড়াকড়ি প্রত্যাহারের ঘোষণা দিল ভারত। রোববার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় 7 সেপ্টেম্বর থেকে স্বাভাবিক হবে মেট্রো চলাচল। 21 সেপ্টেম্বর থেকে রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় কাজ, খেলার জন্য সর্বোচ্চ 100 জন জমায়েত হতে পারবেন। সেপ্টেম্বরের শেষ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও অনলাইন ক্লাস গ্রহণের জন্য শিক্ষকরা যেতে পারবেন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে। তবে রাজ্যে লকডাউন ঘোষণায় লাগবে কেন্দ্রের অনুমতি। করোনা ভাইরাস স্বাস্থ্যবিধির বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে যুক্তরাজ্য সহ ইউরোপের নানা দেশে। জার্মানির রাজধানীতেই বিক্ষোভ করে 38,000 মানুষ। তাদের অভিযোগ, ভ্যাকসিন আর ওষুধ কোম্পানিগুলোর স্বার্থে অযথা আতঙ্ক তৈরি করে রাখা হয়েছে। সহিংসতা থেকে 3 শতাধিক আটক হন। বিক্ষোভ হয়েছে লন্ডন, প্যারিস, ভিয়েনা আর জুরিখেও। করোনা শিষ্টাচারকে নয়া ফ্যাসিবাদ হিসাবে আখ্যা দেন বিক্ষোভকারীরা। করোনা ভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিনগুলোর চূড়ান্ত হিউম্যান ট্রায়াল হবে মেক্সিকোয়। দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেলে সেপ্টেম্বরেই শুরু হবে 5 মাস ব্যাপী কর্মসূচি। শনিবার দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী মার্থা ডেলগাডো জানান এই তথ্য। বিনামূল্যে নাগরিকদের প্রতিষেধকের আওতায় আনতেই সরকারের এই উদ্যোগ। চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য সহ ভ্যাকসিন গবেষণায় এগিয়ে থাকা প্রায় সব দেশের ট্রায়ালেই স্বেচ্ছায় অংশ নিচ্ছে দেশটি। সোমবার কোম্যানের অধীনে বার্সেলোনার প্রথম অনুশীলনে যোগ দেবেন না লিওনেল মেসি। এমন খবরে উত্তাল স্প্যানিশ গণমাধ্যম। অনুশীলনের আগে আজ করোনা পরীক্ষাও করাননি লিও। এদিকে মেসিকে পরামর্শ দেয় বার্সেলোনা তাদের আইনি প্রতিষ্ঠান কোয়াত্রে কাসাসের সাথে সম্পর্ক ছিন্ন করেছে। বলা হচ্ছে তারাই নাকি 700 মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ ফাঁকি দিয়ে দল ছাড়ার পথ বাতলে দিয়েছে মেসিকে। ফিরল ইংল্যান্ডের ফুটবল মাঠে। শনিবার চেলসি ও ব্রাইটনের প্রস্তুতি ম্যাচ দেখতে এবং দর্শকরা ফিরেছেন মূলত মাঠে।
মাঠে হাজির ছিলেন প্রায় 2524 জন দর্শক। ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের অ্যামেক্স স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দর্শকদের মাস্ক পরা ছিল বাধ্যতামূলক। সামাজিক দূরত্ব নিশ্চিত করে স্টেডিয়ামে আসন বন্টন করা হয়েছিল। প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরুর আগে প্রস্তুতি নিতে প্রীতি ম্যাচে অংশ নেয় চেলসি ও ব্রাইটন। ম্যাচের 4 মিনিটে নতুন রিক্রুট টিমো ভার্নারের গোলে লিড ম্যাচ চেলসি, তবে ম্যাচ শেষ হবার অন্তিম মুহূর্তে স্বাগতিক দর্শকদের আনন্দে ভাসিয়ে পেনাল্টি থেকে গোল করে ব্রাইটন সমতায় ফেরান টাস্কা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় দলের সাবেক স্ট্রাইকার শেখ মোহাম্মদ আসলাম ও তার পরিবারের সদস্যরা। সাবেক জাতীয় ফুটবলার ও বাফুফের সদস্য শেখ আসলাম ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাড়িতেই নিচ্ছেন প্রাথমিক সেবা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেই এই খবর নিশ্চিত করেছেন আসলাম। তিনি লেখেন, পরিবারের সবাই করোনায় আক্রান্ত এবং নিজ বাসায় চিকিৎসাধীন আছেন। আসন্ন উপনির্বাচনগুলোতে বিএনপি অংশগ্রহণ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। রোববার সকালে প্রেস ক্লাবে আয়োজিত শোক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, নির্বাচনে এলেও সেটি সুষ্ঠু রাখার নিশ্চয়তা তারা যেন রাখে, বিশৃঙ্খলা বা নির্বাচন বানচালের চেষ্টা যাতে না করে। 15 আগস্টের স্মরণ করে হাসান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু হত্যার প্রধান কুশীলব জিয়াউর রহমান। সামনে যে উপনির্বাচন হতে যাচ্ছে সেই উপনির্বাচনগুলোতে অংশগ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে, এই জন্য বিএনপিকে আমি ধন্যবাদ জানাই। তবে আশা করব তারা গণ্ডগোল পাকানোর উদ্দেশ্যে নির্বাচনে অংশগ্রহণ করবেন না, বরং জনপ্রিয়তা যাচাই করার উদ্দেশ্যেই নির্বাচনে অংশগ্রহণ করবেন। রাজধানীর বিভিন্ন সড়কে নির্মাণ সামগ্রী ফেলে রেখে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। এসবের বিরুদ্ধে 7 সেপ্টেম্বর থেকে অভিযান চলবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। সকালে রাজধানীর উত্তরায় বিভাগীয় কর্মকর্তাদের নিয়ে পরিচ্ছন্নতা, অবৈধ ফুটপাত দখল সহ বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন শেষে এই কথা বলেন তিনি। এ সময় পরবর্তীতে ম্যাজিস্ট্রেটদের নিয়ে অভিযানে নামা হবে জানিয়ে মেয়র বলেন, 1 অক্টোবর থেকে ঝুলন্ত তার অপসারণ অভিযান শুরু হবে। আমরা যেখানে যে জিনিসপত্র পাবো এগুলো আমরা সাথে সাথে কিন্তু অকশন করে দিব। এখানে দামি সিমেন্ট থাকুক, আর রড থাকুক, আর খোয়া থাকুক, বালি থাকুক, এই অভিযান আমরা শুরু করে দিচ্ছি অলরেডি। পদ্মায় স্রোত বেড়ে যাওয়ায় এবং নাব্য সংকটের কারণে প্রতিদিন 12 ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকছে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে। সকাল 6টার পর থেকে সীমিত পরিসরে নৌযান চলাচল শুরু হয়েছে। ঘাটে যানবাহন আটকে থাকায় চরম ভোগান্তিতে যাত্রী ও শ্রমিকরা। বিআইডব্লিউটিএ জানায়, অতিরিক্ত পলি, জমে, লৌহজং টার্নিং সহ কয়েকটি পয়েন্টে দেখা দিয়েছে নাব্য সংকট। দুর্ঘটনা এড়াতে সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল 2টি ফেরি ডুবোচরে আটকে থাকার প্রায় 4 ঘন্টা পর উদ্ধার। চট্টগ্রামের স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে, তবে এখনও পলাতক মূল হোতা শফি। রাতে বাড়ি ফেরার সময় ধর্ষকরা পুলিশের সোর্স পরিচয় দিয়ে আটক করেছিল এই দম্পতিকে। বিয়ের প্রমাণও দেখতে চেয়েছিল। এরপর নিয়ে যায় নির্মাণাধীন ভবনে। এক পর্যায়ে ওই স্বামীকে বেঁধে রেখে 5 জন মিলে ধর্ষণ করেন ওই তরুণীকে। অভিযুক্তদের মধ্যে 2 জন টেম্পো চালক, 1 জন সিএনজি চালক এবং 2 জন রিক্সা চালক বলে দাবি পুলিশের। এই ঘটনায় নগরীর বায়েজিদ থানায় মামলা করেছেন ভুক্তভোগী নারী। তোদের ডকুমেন্টস দেখা, তোদের কাফির নামা দেখা। আমি কইছি আমাদের কাছে এখন নাই, তোদেরকে এখন আইনের হাতে তুলে দিব। পরে এরা বলতেছে, থাক আইনের হাতে দিব না, হয়তো টাকা 5,000 দিবি, না ওকে আমাদেরকে দিয়ে দিবি। এরা 3 জন একসঙ্গে করে প্রথমে যাই আমার ওয়াইফকে নিয়ে। তখন আমি কিছু বলতে পারতেছি না, আমার মুখ দিয়ে ভাষা নেই, আমি বলার মতো আমার কোনো কিছু ছিল না। উদ্ধার করার পরে আমরা এই ঘটনায় জড়িত 5 জনের মধ্যে 4 জনকে একই সাথে আমরা অ্যারেস্ট করে থানায় নিয়ে আসি। অবশিষ্ট 1 জন যিনি পলাতক আছে তাকেও আমরা ধরার চেষ্টা করছি এবং আমরা খুব শীঘ্রই তাকেও ধরে ফেলব। নরসিংদীতে আমির হোসেন নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। সকালে পৌর শহরের বানিয়াছল খালপার কলেজ রোডে এই ঘটনা ঘটে। নিহতের পরিবারের অভিযোগ, শাহিন নামে এক ব্যক্তি আমির কাছ থেকে টাকা ধার নেয়, পাওনা পরিশোধের কথা বলে সকালে তাকে ডেকে নেয় শাহিন। এক পর্যায়ে আমিরকে গুলি করে পালিয়ে যায় শাহিন। চুরির টাকা ভাগাভাগি নিয়ে এই হত্যাকাণ্ড বলে জানান ওসি আতাউর রহমান। ঘটনাস্থলের কাছে একটি ভবনের সিসি ক্যামেরার ফুটেজ দেখে শাহিনকে শনাক্ত করে। প্রাথমিকভাবে যেটা জানা গেছে যে তাদের মধ্যে চুরি ছিনতাই, টাকা পয়সা ভাগ বাটোয়ারা নিয়েই মূলত দ্বন্দ্বের কারণে শাহিন আমির হোসেনকে গুলি করে। মৌলভীবাজারের চা বাগান থেকে এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, সকালে লাখাইছড়া চা বাগানে শ্রমিকরা কাজ করার সময় স্বাক্ষর দেব এর নিথর দেহ পড়ে থাকতে দেখে।
পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে শ্রীমঙ্গল থানায় পাঠানো হয়। এ সময় নিহতের পাশ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না বলে জানিয়েছে পুলিশ। গতকাল সন্ধ্যা থেকে নিহত স্বাক্ষরের কোনো খোঁজ মিলছিল না বলে জানিয়েছে তার পরিবার। আজও হলো না খুলনায় গুলিতে আহত লামিয়ার অস্ত্রোপচার। শরীরে বুলেট নিয়ে 3 দিন পার করে দিল মেয়েটি। সব রিপোর্ট না পাওয়ায় অস্ত্রোপচারের দিনক্ষণ ঠিক করতে পারেননি চিকিৎসকরা। এদিকে আলোচিত ঘটনাটিতে এখনো মামলা হয়নি। তবে যার গুলিতে লামিয়া আহত আবার কথা বলছে পুলিশ, সেই ঠিকাদার নিরাপত্তার জন্য গতকালই থানায় সাধারণ ডায়েরি করেছেন। শুধু রাতে ব্যথা করে, কিন্তু অপারেশনটা হলে মনে হয় এই ব্যথাটা করবে না। আমার কোনো দাবি দেবে না, আমি শুধু চাই যে আমার পাটা যেন ভালো হয়ে যায়। আর এটা জয়েন্টের মধ্যে থেকে থাকে তাহলে তার পায়ের মুভমেন্টে অসুবিধা হবে, যে কারণে সেটা অবশ্যই যে কোনো মূল্যেই সেটা বের করতে হবে। আমরা সে কারণে 3D স্ক্যানটা করতে বলেছি, যাতে 3 ডাইমেনশনাল ভিউতে এটা দেখা যায় তার অবস্থানটা কোথায়। কেন, কি কারণে প্রকাশ্যে খুন হলেন এমপির ফুফাতো ভাই, এমন নানা প্রশ্ন ঘিরে আলোচনায় কুষ্টিয়ার দৌলতপুর। হত্যায় অভিযুক্ত ব্যক্তির সাথে বিরোধ নাকি অন্য কারো ইন্ধন, তা নিয়ে চলছে তদন্ত। পুলিশ বলছে ব্যক্তি সম্পৃক্ততার পাশাপাশি হত্যাকাণ্ডে রাজনৈতিক মদদ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। নেতাকর্মীরা বলছেন বিচার সালিশ সহ রাজনৈতিক নানা কর্মকাণ্ডে হাসিনুরের প্রভাব মানতে পারেননি অনেকের। দেয়া হয়েছিল তাকে দেখে নেয়ার হুমকিও। অবশ্য হত্যার নেপথ্যে ঘুরে ফিরে বড় পরিসরে আলোচনায় অভিযুক্ত মুজিবুর রহমান বয়াতির ছেলের হত্যাকাণ্ড। স্থানীয়রা বলছেন গেল বছর ফিলিপনগরে খুন হয় মুজিবরের ছেলে আনোয়ার। এই ঘটনাটি মীমাংসার চেষ্টা করছিলেন হাসিনুর, যা ক্ষিপ্ত করেছিল মুজিবরকে। শনিবার কুষ্টিয়ার জেনারেল হাসপাতালে মর্গে হাসিনুরের ময়নাতদন্ত সম্পন্ন হয়। রাজনৈতিকভাবেই কেউ এই ব্যক্তিটিকে ব্যবহার করে আজকে এই ধরনের হত্যাকাণ্ড ঘটিয়েছে। এর কোনো বিচার আদালত কিছু হয়নি বাপ, কিছু হয়নি। এরা গরিব মানুষ, টাকা মেকা ধরো যে নাই, মজিবার গরিব মানুষ। যে হত্যা করেছে তার একটা সন্তান গত বছর এই টাইমে নদীর পাড়ে হত্যা হয়, তখন এটা এলাকার ভিতরে একটা গ্রুপিং সৃষ্টি হয়। এই গ্রুপের সৃষ্টি হওয়ার কারণে হাসনকে ওরা একটা দায়ী করে। শুনেছি যে আসলে প্রতিশোধ পরায়ণ হয়েই সে এই ঘটনাটি ঘটিয়েছে। তবে এটার পিছনে আরও অন্য কোনো ঘটনা আছে কিনা সেটাও আমাদের খতিয়ে দেখা দরকার। আমরা সেটি আসলে দেখছি। নানা কর্মসূচির মধ্য দিয়ে যশোরে দৈনিক রানার পত্রিকার সম্পাদক RM সাইফুল আলম মুকুলের 22তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সকালে বের করা হয় শোক র্যালি, পরে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন সংগঠন। 1998 সালের 30 আগস্ট রাতে যশোর শহরে নিজ পত্রিকা কার্যালয়ে যাওয়ার পথে সন্ত্রাসীদের বোমা ও গুলিতে নিহত হন সাইফুল আলম মুকুল। কুয়েতে খুন হওয়া প্রবাসী বাংলাদেশি মা ও মেয়ের বাড়ি ঢাকার ধামরাইয়ের তালতলা এলাকায়। এক ছেলে ছাড়া আর কেউই বেঁচে নেই পরিবারটিতে। এর আগে এই পরিবারের বড় ছেলেকেও হত্যা করে দুর্বৃত্তরা। সংসারের হাল ধরতেই 25 বছর আগে কুয়েতে পাড়ি জমান ধামরাইয়ের তালতলা এলাকার মমতাজ বেগম। গ্র্যাজুয়েশন শেষ করে গত বছর মায়ের কাছে যান একমাত্র মেয়ে স্বর্ণলতা। গেল শুক্রবার সেখানেই স্বর্ণলতার বিয়ের দিন ঠিক ছিল। সেই দিনই বৌনার মায়ের রক্তাক্ত মরদেহ উদ্ধারের খবর পান এলিন। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করেছে স্থানীয় পুলিশ। স্বজন এলাকাবাসীর দাবি সরকারি ব্যবস্থাপনায় মরদেহ দেশে আনার। ও আমার বোনকে বিয়ে করতে চাইছিল, আমার বোন তখন দেশে ছিল, বিয়ে করতে চাইছিল, আমরা বিয়ে দেই নাই। এখন এই ছেলে বিয়ে করতে পারে নাই দেখে কিছু করছে হয়তো। কুয়েতি কর্তৃপক্ষ তাদের যে ফর্মালিটিস গুলো আছে সেগুলো তো তারা করবে, যেহেতু এটা ওই রাষ্ট্রের মধ্যে হত্যাকাণ্ডটা হয়েছে। যোগাযোগ করে আমরা লাশটা দ্রুততম সময় নিয়ে আসতে পারি, সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব। কক্সবাজারের টেকনাফ থেকে 1,40,000 পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। দুপুর এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বিজিবি। এতে বলা হয়, ইয়াবা পাচারের খবরে গতকাল খারাংখালী এলাকায় অভিযান চালানো হয়। এই সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে 2টি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায় চোরাকারবারীরা। পরে ওই বস্তাগুলি থেকে প্রায় 1,40,000 পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদকদ্রব্যগুলো বর্তমান ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হয়েছে। মুক্তিযোদ্ধাদের মানববন্ধনে হামলার প্রতিবাদে চট্টগ্রামের বায়াজিদে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বায়াজিদ থানা কমিটি। এ সময় মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে চট্টগ্রাম 16 আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর কুশপুত্তলিকা দাহ করা হয়। এর আগে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ভাড়াটে সন্ত্রাসী দিয়ে মুক্তিযোদ্ধাদের মানববন্ধনে হামলা করেছে সংসদ সদস্য মোস্তাফিজুর।
বগুড়ায় বিয়াম স্কুলে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ খতিয়ে দেখতে কাজ শুরু করেছে তদন্ত কমিটি, কিন্তু এই কমিটিতে অভিযুক্তদের সহকর্মীকে সদস্য রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, এর আগেও নানা ঘটনা কৌশলে ধামাচাপা দিয়েছেন অধ্যক্ষ। তার অবস্থান তদন্তকে প্রশ্নবিদ্ধ করতে পারে বলে শঙ্কা আইনজীবীদেরও। অধ্যক্ষের বিরুদ্ধে জনমত তৈরিতে সামাজিক মাধ্যমে সরব শিক্ষার্থীরা। ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে বিয়াম স্কুল ও কলেজের 2 প্রভাষক আব্দুল মোত্তালিব ও আব্দুল্লাহ আল মাহমুদকে। ঘটনাটা তো শুধুমাত্র একজন মেয়ের সাথে ঘটেনি, অনেকের সাথে ঘটেছিল। মৌখিক এসেছে, কিন্তু তিনি সেটাকে চাপা দেওয়ার ব্যবস্থা করেছেন মেয়ে বা মানে শিক্ষার্থীদেরকে হুমকি ধামকি দিয়ে। হয়তো অভিযোগ করেছে প্রিন্সিপাল স্যারের কাছে, স্যার বলেছেন যে না ঠিক আছে তোমার পরিচয় গোপন থাকবে, বাট আলটিমেটলি দেখা গিয়েছে যে পরে টিচাররা স্টুডেন্টদেরকে ফোর্স করছে বা বাঁকা চোখে দেখছে। অধ্যক্ষ স্যার থাকাতে একটু অসুবিধা আছে, কারণ অধ্যক্ষ স্যার ঠিকভাবে এটার বিচার করবে না। আমার সভাপতির এখতিয়ার তো, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে আমি তাকে রেখেছি। আপনি তদন্ত কমিটির রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করেন। পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তা আছেন, তারা এই তদন্ত কমিটিতে থাকতে পারে। আমার মনে হয় যে এই প্রতিষ্ঠানের সাথে যারা ইনভলভ তাদের নিয়ে তদন্তটা না করাই ভালো। তদন্ত করলে একটা সমালোচনার মুখোমুখি হতেই হবে। সচিব পরিচয়ে প্রতারণার সময় বরগুনায় হাতে নাতে আটক দুলালের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গতকাল রাতে সদর থানায় এসআই জিয়াউল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। পুলিশ সুপার মহরম আলী জানান, গতকাল দুপুরে সাইফুল্লাহ মাহমুদ দুলাল নিজেকে জ্বালানি মন্ত্রণালয়ের উপসচিব পরিচয় দিয়ে তার কাছে একটি মামলার তদবির করেন। সন্দেহ হলে ওই ব্যক্তির বিষয়ে খোঁজ খবর নেন তিনি। এক পর্যায়ে পুলিশ সুপার কার্যালয় থেকে সটকে পড়ার চেষ্টা করে দুলাল। এ সময় পুলিশ তাকে আটক করে। বিক্ষোভ দমনে এবার গণমাধ্যমের ওপর চড়া হলো বেলারুশ সরকার। বাতিল হলো কয়েকটি প্রতিষ্ঠানের লাইসেন্স। নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বিদেশি সংবাদকর্মীদের, যার সমালোচনায় মুখর আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। শনিবার মিন্সকে লুকাশেঙ্কোর এই সিদ্ধান্তের বিরুদ্ধে হয় মার্চ অব সলিডারিটি শিরোনামের বিক্ষোভ। বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ থাকলেও বাধা উপেক্ষা করেই সরকার বিরোধী স্লোগানে মুখরিত হয় রাজধানীর মূল চত্বর। করোনা পরীক্ষায় আগ্রহ কম সাধারণ মানুষের। একান্ত বাধ্য না হলে নমুনা দিতে আসছেন না কেউই। মুগদা হাসপাতালের পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখা যায় অসুস্থতার চেয়ে বিভিন্ন প্রয়োজনে পরীক্ষা করাতে এসেছেন বেশিরভাগ। কেউ চাকরির প্রয়োজনে, কেউ অন্য রোগের চিকিৎসার স্বার্থে। নমুনা সংগ্রহকারীরা জানালেন, সকালে কিছুটা ভিড় থাকলেও ঘণ্টাখানেকের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। একটি বুথে আগে 150 নমুনা সংগ্রহ করা হলেও এখন 50টি নমুনা সংগ্রহ করা হয়। সুস্থদের বাদ দিলে সংগ্রহ করা নমুনায় করোনা শনাক্তের হার বেড়েছে বলে দাবি তাদের। একটু জ্বর ছিল, প্লাস হচ্ছে একটু শ্বাসকষ্ট ছিল, আগে থেকেই ছিল এটা, তো ওই জন্য একটু সতর্কতার জন্য তাদেরকে টেস্ট করেছে। আমি এক জায়গায় চাকরি করি প্রাইভেট কোম্পানিতে, প্রাইভেট ফার্মে, তো ওখান থেকে বললো যে তুমি একটু তোমার টেস্ট করে আসো। এবারে বলছে যে করোনা টেস্টের কাগজ ছাড়া এখানে নট অ্যালাউড। অ্যাভারেজ তুলনায় আমাদের 30% মতো পজিটিভ আসে আর কি। 30% যদি ভরি 30% মতো পজিটিভ আসে। 50 টেস্ট করলে 15টা 16টা পজিটিভ বা 17টা পজিটিভ আসে আর কি। মন্ত্রণালয়ে কেনাকাটায় দুর্নীতি বন্ধ এবং জবাবদিহিতা নিশ্চিতে কি কার্যকর ভূমিকা রাখতে পারছে না সংসদীয় স্থায়ী কমিটি? পরিকল্পনা মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটি এ নিয়ে উপকমিটি গঠন করলেও একটির বেশি বৈঠক করতে পারেনি। 4 মাস পর জুলাইয়ে কয়েকটি কমিটি বৈঠক করলেও মন্ত্রী এমপিদের উপস্থিতি ছিল কম। তার উপর করোনায় স্থবির সংসদের 50টি কমিটির বেশিরভাগেরই কার্যক্রম। চিফ হুইপের দাবি, জবাবদিহিতা নিশ্চিতে কমিটির কার্যক্রমে ঘাটতি নেই, বাস্তবায়নের দায়িত্ব মন্ত্রণালয়ের। স্থায়ী কমিটির সভাপতি ও সদস্যদের কয়েকজন বলছেন, দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। কিছু কিছু সংসদীয় কমিটির মিটিং কিন্তু হয়েছে এর মধ্যে জানি, কিন্তু আমি যেহেতু প্ল্যানিংয়ে আছি, আমাদের মিটিং কিন্তু করোনা হওয়ার পর থেকে একটা হয়নি। সংসদীয় কমিটিগুলো আসলে কাজ করে যাচ্ছে, তবে দু একটি সংসদীয় কমিটি হয়তো বা করোনা সংক্রান্ত কারণে বসতে পারেনি। সংসদ সদস্যবৃন্দ প্রায় সকলেই নিজ নিজ নির্বাচনী এলাকায় এই করোনা কালে তাদেরকে ওই আসা যাওয়ার হ্যাসেলটা আমি করতে চাইনি। প্রত্যেকটা কমিটি তার কার্যক্রম সুষ্ঠুভাবে চালাচ্ছে। সুপারিশ কতটা মানা হলো বা মানা হয়নি, পরবর্তী মিটিংগুলিকে ওই কমিটি ফলো আপ করবে, মন্ত্রণালয় এটাকে মানবে, এটাই তো আমরা আশা করি। পাবনায় এবার পাটের বাম্পার ফলন হয়েছে। লক্ষ্যমাত্রার 100% আবাদ হওয়ায় খুশি পাট চাষিরা। কৃষি বিভাগ বলছে, ভালো দাম পেলে আগামীতে আরও বেশি পাট উৎপাদনের সম্ভাবনা রয়েছে। তবে বিজিএমসির কাছে এখনও 30 কোটি টাকা পাওনা এখানকার 35 জন ক্ষুদ্র ব্যবসায়ীর, ফলে অনেকেই পাট কিনতে পারছেন না। পাবনা জেলায় এবার পাট চাষের লক্ষ্য 44,000 হেক্টর জমিতে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাবি, লক্ষ্যমাত্রার 100% আবাদ হয়েছে।
যে পাট বুনেছি 1 বিঘে আমি পাট বুনেছি, যে টাকা ধরেন খরচ হয়েছে তাতে সেই টাকা তো আমরা পাবো না। সরকার যে সরাসরি আমাদের কাছ থেকে কেনে হয়তো আমরা কিছু টাকা পয়সা পেলাম, কিছু আয় পেলাম, বেশি তো আমাদের জন্য একটু ভালো হয়। কৃষকের কাছ থেকে ক্রয় করিয়া এজেন্সির মালিককে দেই, এজেন্সির মালিকও কোনো টাকা পাচ্ছে না। এই অবস্থায় আমরা তো টাকা সরবরাহ করে পারতেছি না। প্রায় 4.5 কোটি টাকার মতো আমার এই এজেন্সিতে বকেয়া ফেলায়। পাটের ফলন বাম্পার হয়েছে, বেশি ফলন হয়েছে এবং সুইচ বাঁধ খুলে দেওয়াতে পানি প্রবেশ করেছে। কৃষকরা এখন আনন্দের সাথে পাট কর্তন করে জাগ দিয়ে পাট থেকে আঁশ ছাড়াচ্ছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনা উদ্ভাবিত বিনাশাইল ধানের চারা ও বীজ বিতরণ করে আমন আবাদের লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন বিনার মহাপরিচালক ডক্টর মির্জা মোফাজ্জল ইসলাম। দুপুরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা রংপুর উপকেন্দ্র আয়োজিত মুজিববর্ষ উপলক্ষে চারা বিতরণ করে কথা বলেন তিনি। জানান, বিনা উদ্ভাবিত ব্রি 11 ও 12 ধান 25 দিন পর্যন্ত একটানা পানিতে ডুবে থাকলেও নষ্ট হয় না, ফলে বন্যায় ও চরাঞ্চল ও নিম্নাঞ্চলের আমনের আবাদ রক্ষা পেয়েছে। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে রংপুরের মিঠাপুকুরে এতিম, বেদে, তৃতীয় লিঙ্গের মানুষ ও দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী। দুপুরে মিঠাপুকুরের ভূমি অফিস সংলগ্ন মসজিদের মাঠে প্রায় 200 জনকে চাল, ডাল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই খাদ্য বিতরণ কর্মসূচির উদ্যোগ নেয় সেনাবাহিনীর 66 পদাতিক ডিভিশনের 72 পদাতিক ব্রিগেডের 25 বীর সাপোর্ট ব্যাটালিয়ন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নরসিংদীতে 5000 পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। দুপুরে শহরের পশ্চিম কান্দাপাড়ায় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। পরে হতদরিদ্রদের হাতে 10 কেজি করে চাল তুলে দেন তিনি। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা সহ বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী ও স্থায়ীভাবে বসবাসকারী বাংলাদেশিরা স্থানীয় ব্যাংকে নিজেদের আমানত জমা রাখেন। সেখানে সুদের হার অনেক কম, সে অনুপাতে বাংলাদেশে বিনিয়োগ অনেক বেশি লাভজনক। কিন্তু এক্ষেত্রে রয়েছে নানা বাধা। তাই প্রবাসীদের পুঁজিবাজারে বিনিয়োগে আগ্রহী করতে উদ্যোগ নিচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। শেয়ার বাজারের মুনাফা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। এজন্য বিদেশে শেয়ার কেনা বেচার জন্য ব্রোকারেজ হাউস খুলতে সহযোগিতা করার কথা জানান এসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়েতুল ইসলাম। বর্তমানে প্রায় 1 কোটি বাংলাদেশি বিদেশে থাকেন। এর মধ্যে পেশাজীবী সহ আর্থিকভাবে সচ্ছল বাংলাদেশির সংখ্যা কম নয়। ব্যাংকে যারা টাকা ফেলে রেখেছেন, কোনো কিছুই রিটার্ন পাচ্ছেন না, তারা দেশে বিনিয়োগ করে যদি একটা রিটার্ন পান এবং সেই লাভের টাকা প্রয়োজনে আবার ফেরতও নিতে পারেন, এর থেকে সহজ সুযোগ সুবিধার কি হতে পারে? যেখানে কিছু মানুষ বসতে পারে, ট্রেড করতে পারে, স্ক্রিন দিতে হবে, তাদের রিয়েল টাইম ট্রানজ্যাকশন করার সফটওয়্যার থাকতে হবে, সেটা আবার বাংলাদেশে তাদের আউটলেট থাকতে হবে, তাদের সাথে যোগসূত্র থাকতে হবে, তারা কোন দেশে আউটলেট করতে চান, এবং না আসা মাত্রই আমরা ফাস্ট ট্র্যাকে অ্যাপ্রুভাল দিয়ে দেব। চীনের সানজি প্রদেশে দোতলা রেস্টুরেন্ট ধসে পড়ে কমপক্ষে 29 জন প্রাণ হারিয়েছেন। রোববার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় নিশ্চিত করে এই তথ্য। জানানো হয়, লিনফেন শহরের ভবনটিতে জন্মদিনের অনুষ্ঠান চলছিল, যাতে আরও 28 জন গুরুতর আহত হন। 7 জনের অবস্থা সংকটাপন্ন। রোববার সকালে শেষ হয় তল্লাশি ও উদ্ধার অভিযান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভবনের দুর্বল অবকাঠামোর কারণেই এ দুর্ঘটনা। পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে বন্যায় প্রাণ হারালেন কমপক্ষে 45 জন। প্রাকৃতিক দুর্যোগে গৃহহীন 2,26,000-এর বেশি মানুষ। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজধানী এবং পশ্চিমাঞ্চলীয় এলাকাগুলো। মাটির তৈরি বহু ঘরবাড়ি, 64টি শিক্ষা প্রতিষ্ঠান, 24টি মসজিদ ভেঙে পড়েছে। ফসলি জমিগুলো ডুবে গেছে বানের পানিতে। এরই মধ্যে প্রধানমন্ত্রী বিপর্যস্ত এলাকা পরিদর্শন শেষে সহায়তার আশ্বাস দিয়েছেন। পবিত্র কোরআন শরীফ পোড়ানোর জেরে বিক্ষোভে উত্তাল সুইডেনের শহর মালমো। শনিবার পুলিশ জানায়, আন্দোলনে অংশ নেয় 3 শতাধিক মানুষ। এ সময় গাড়ি আর দোকানপাটে অগ্নিসংযোগ করা হয়। নিরাপত্তা বাহিনীর উপরও চালানো হয় হামলা। স্থানীয় গণমাধ্যম জানায়, শুক্রবার বিকালে অভিবাসী অধ্যুষিত এলাকায় পবিত্র কোরআন শরীফ পোড়ায় একদল কট্টর ডানপন্থী। অনলাইনে ভিডিওটি ভাইরালের পরেই ছড়ায় উত্তাপ। এই ঘটনায় 13 জন সন্দেহভাজনের মধ্যে 5 জনকে গ্রেফতার করা হয়েছে। ভূমধ্যসাগরে পৃথক অভিযান চালিয়ে কমপক্ষে 180 অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করল ব্যক্তি উদ্যোগের জাহাজ MV লুইস মিশেল। নৌকাডুবিতে প্রাণ হারিয়েছেন 1 জন। হতভাগ্যদের বেশিরভাগই নারী ও শিশু। জনপ্রিয় ব্রিটিশ শিল্পী ব্যাংকসি উদ্ধারকারী জাহাজটি জনসেবায় দান করেছেন।
তার অভিযোগ, বারবার বিপদ সংকেত পাঠানোর পর অভিবাসন প্রার্থীদের সহযোগিতায় যায়নি কোনো জাহাজ। ইংল্যান্ড পাকিস্তান টি-20 সিরিজের খবর। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20 আজ মুখোমুখি হবে দুই দল। ম্যানচেস্টারে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:15টায়। বৃষ্টির কারণে সিরিজের প্রথম ম্যাচ ভেস্তে যায়, যেখানে প্রথমে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছিল ইংলিশরা। যদিও 16 ওভারে 131 রানের পর বৃষ্টির বাগড়ায় বন্ধ হয়ে যায় খেলা। প্রথম ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়ে আজ মাঠে নামবে মর্গানরা। তবে পাকিস্তান একাদশে দেখা যেতে পারে একটি পরিবর্তন। প্রথম ম্যাচে 3 ওভারে 32 রান দেয়া হারিস রৌফের জায়গায় দলে ঢুকতে পারেন ওয়াহাব রিয়াজ। চেন্নাই সুপার কিংসের করোনা আক্রান্ত পেসার দীপক চাহারের দুবাই বিমানবন্দর এক ভক্তের সঙ্গে কোলাকুলির ভিডিও ভাইরাল হয়েছে। এর মধ্যে চাহার সহ দলটির 13 ক্রিকেটার ও কোচিং স্টাফের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। করোনার কারণে ভারত থেকে আইপিএলের এবারের আসর সরিয়ে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে, কিন্তু দুবাই এয়ারপোর্টে স্বাস্থ্যবিধি ভঙ্গ করে চেন্নাইয়ের কতিপয় ক্রিকেটার। ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যায় পেসার দীপক চাহার ও তার ভক্তের প্রোটোকল ভাঙার এমন দৃশ্য। টেনিসের খবর। কাল থেকে শুরু হচ্ছে ইউএস ওপেন। করোনা মহামারীর মাঝে প্রথম গ্র্যান্ড স্ল্যাম হিসেবে মাঠে গড়াতে যাচ্ছে এই টুর্নামেন্ট। কোভিড-19 থেকে খেলোয়াড়দের সুরক্ষিত রাখতে আয়োজনে আছে বড় রদবদল। সেই সাথে রজার ফেদেরার, রাফায়েল নাদাল, সিমোনা হালেপের মতো আরও অনেক তারকা টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেয়। জৌলুস কমেছে এবারের আসরে। এই ছিল আজকের সব খবরে। 24 ঘন্টায় যমুনা টেলিভিশনের সাথে থাকতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল। লগ ইন করুন www.jomuna.tv, facebook/যমুনা টেলিভিশন, youtube/যমুনা টিভি বিডি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।